আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কয়েকটা কন্টেন্ট থেকে দর্শকদের মন্তব্য নিয়েছি। তবে সর্বশেষ যে কন্টেন্টটা আমার ছিল যে ওই মেঘনা আলমকে গ্রেপ্তার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী ক্ষুধাবক্স চৌধুরী তাদের যে বক্তব্য এবং সেই বক্তব্যের ব্যাপারে আমার যে মূল্যায়নটা সেটা নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখান থেকেই বেশি নিয়েছি এবং অন্য বিভিন্ন জায়গা থেকেও নেওয়া হয়েছে। প্রথম আমি এ সংক্রান্ত যে মন্তব্যটা পড়ছি সেটা লিখেছেন পিটার শিলটন। বোঝাই যাচ্ছে এটাকে ছদ্মনাম। আমি বুঝি না অবশ্য এত ছদ্মনাম কেন এখানে। অবশ্য এটা হতে পারে যে ইউটিউবে তো সাধারণত ইউটিউবে একটা নাম থাকে, যেমন আমার চ্যানেলের নাম হলো কথা। তা আমি যখন কিছু একটা মন্তব্য করব তখন তো কথা নামে আসবে, সম্ভবত এই কারণেই। যাই হোক, পিটার শিলটন লিখেছেন, মানলাম গ্রেফতারের প্রক্রিয়াটি সঠিক হয়নি, কিন্তু মেঘনা আলমকে ধোয়া তুলসী পাতা। বিভিন্ন প্রভাবশালী লোকের সাথে তার পিক তো আমরা দেখেছি, ইভেন ইন্ডিয়ান রাষ্ট্রদূতের সাথেও। কামাল, আপনাকে নিয়ে সন্দেহে পড়ে গেলাম। বিদেশি রাষ্ট্রদূত আমাদের মেহমান। সৌদি আরবে কত বাঙালি থাকে জানেন? তাদের রাষ্ট্রদূতের হয়রানি কি তারা সহজভাবে নেবে? একজন পতিতার ইজ্জতের এত চিন্তা কেন আপনার? তাহলে আপনিও কি দেওয়া আছে? ছি কামাল ভাই, আপনাকে আমি ভালো লোক মনে করেছিলাম। তারপরে লিখেছেন, একটু পড়েন তো আমার কমেন্টটা আপনার কমেন্ট পড়ার প্রোগ্রামে, তখন জানা যাবে আপনি রিয়েল নাকি ভণ্ড। ভাই পড়লাম আপনার এই কমেন্টটা আমি পড়লাম প্রথমে হিসেবেই, একদম প্রথম কমেন্ট হিসেবেই পড়লাম এটা আমি। আপনি কী সিদ্ধান্ত পৌঁছলেন? আমি কি রিয়েল নাকি ভণ্ড? ভাই এই কমেন্ট আমি পড়লাম কি পড়লাম না তার উপরে কি আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি রিয়েল নাকি ভণ্ড? ভণ্ডরা কি আপনার কমেন্ট পড়বে না? ধরেন আমি ভণ্ড, আমি কি কমেন্ট পড়বো না? পড়তেও পারি। অথবা আমি যদি রিয়েল হই তাহলেই পড়বো। আমি এই কথাগুলিকে বলি যে এত সরলগিত সিদ্ধান্ত নিয়েন না। মানে একটা মাত্র ঘটনা দিয়ে সব ঘটনার সিদ্ধান্ত দয়া করে নিন না, তাহলে আপনি লজিক্যাল হবেন কিভাবে? দেখেন, আপনি যে কথাগুলি বলেছেন আমি কিন্তু আপনার কথাগুলিকে পছন্দ করেছি। আপনার সন্দেহ প্রকাশ করা, সন্দেহটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি চাই যে আমরা সবাই যেন ক্ষমতাকে প্রশ্ন করি। যিনি অথরিটি, যিনি কথা বলছেন তাকে প্রশ্ন করুন। এটা আমি পছন্দ, এটা হওয়া উচিত। প্রশ্ন না করলে সত্যটা কীভাবে বেরিয়ে আসবে? দেখুন, আপনি যে কথাগুলি বলেছেন, এক নম্বর হলো প্রথমে আপনি স্বীকার করে নিয়েছেন যে গ্রেফতারের প্রক্রিয়াটি সঠিক হয়নি। যখন আপনি এটুকু স্বীকার করে নিয়েছেন, বাকিটুকু আর আলোচনার বিষয়ই না। আমি তো এই কথাটাই বলেছি রে ভাই, আমি বাকি আর কিছুই নিয়ে আমার কোনো আপত্তি নাই। মেঘনা আলম ধোয়া তুলসী পাতা নাকি ধোয়া বিছুটি পাতা, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই রে ভাই। সে যে কাজ করবে তার সেই কাজের ফল সে পাবে। যদি সে ভালো কাজ করে সে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল পাবে। কিন্তু আমার প্রথমত মূল প্রশ্নটাই ছিল গ্রেফতারের প্রক্রিয়াটি নিয়ে। আপনি ওনাকে গ্রেফতার করেন, কিন্তু দরজা ভেঙে যদি আপনি করেন তাহলে কী হয় আমি বলি। ওটা মেঘনা আলম না কোন আলম এটা নিয়ে কিন্তু এই মহিলাকে আমি জীবনের নামই শুনিনি আগে, আমি চিনতাম না তাকে। আমি এই লাইনে, আমি তো এই মিডিয়া লাইন, এই আপনার এই যে কী বলে মডেলিং লাইন, শিল্প সংস্কৃতি লাইন, এই লাইনের মতোটা অভিজ্ঞ নই, আমি জানি না। কিন্তু আমার প্রশ্ন, উনি তো একজন নাগরিক। ধরেন একজন পতিতা, সেও কিন্তু একজন নাগরিক, তারও কিন্তু একটা ভোটাধিকার আছে, তারও কিন্তু নাগরিক অধিকার আছে। আমি সেই জায়গাটাই প্রশ্ন করছি। আর বাকি যেগুলো আপনি বলেছেন এগুলো সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই। এগুলি অনেকগুলির ব্যাপারে আমি একমত না, বা কোনোগুলির ব্যাপারে একমত, কিন্তু যেহেতু এই প্রসঙ্গটা আমি তুলেই নি, কাজে আপনি আর কী প্রশ্ন করলেন এটা নিয়ে আমার কোনো মতামত নেই। তবে আপনি কষ্ট করে এত বড় মতামত লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। মাজাহার ইসলাম লিখেছেন, স্যার, বাগদান সম্পন্ন হলে কোনো কাজ কি বাকি থাকে? মেঘলার সমস্ত প্রমাণ বিলুপ্তি করে তাকে ঘরে ফেরত পাঠাবে, তারপর সবাই বলবে সৌদি রাষ্ট্রদূত ফেরেশতা ছিল। আপনার এই আশঙ্কাকে আমি উড়িয়ে দিচ্ছি না, এরকম কিন্তু হতে পারে। এবং আমি এটাও বলবো সৌদি রাষ্ট্রদূত ফেরেশতা ছিলেন না। ধরেন যদি কোনো ঘটনা ঘটেই থাকে, সম্পর্ক যদি থেকেই থাকে, ওটা তো একতরফা না,
যদি একতরফা সম্পর্ক না হয়, তাহলে যদি মেঘনা আলমের অপরাধ হয়ে থাকে, সৌদি আরবের রাষ্ট্রদূতের অপরাধ ছিল। কোনো কিছু একতরফা নয়। এরপর মতামত লিখেছেন হাসমতুল্লাহ। তিনি লিখেছেন, ভুল বললেন, শেখ হাসিনার সময় এইটা প্রয়োগ হয় নাই, দীর্ঘ 21 বছর পর এই আইন প্রয়োগ হয়েছে। মানে ওই যে বিশেষ ক্ষমতা আইন যেটা ছিল, যেটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, তাকে যে 30 দিনের ডিটেনশন দেওয়া হলো, এই ডিটেনশন আইনটা উনি দাবি করছেন শেখ হাসিনার সময় প্রয়োগ হয়নি। হতে পারে, আমি একদম শিওর হয়ে বলছি তা না, হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এই আইনের প্রয়োগ ছাড়াই তো শেখ হাসিনার আমলে অনেককে তুলে নিয়ে যে গুম করে ফেলা হয়েছিল, ওটা তো এর চেয়েও ভয়ঙ্কর। কাজে প্রয়োগ হয়েছে কি হয় নাই ওইটা নিয়ে কিন্তু আসলে ওই সময়ের বাস্তবতাটাকে জাস্টিফাই করা যায় না। এই মন্তব্যটা লিখেছেন বকুল জহুরুল হক। তিনি লিখেছেন, সব কিছুতেই এত জবাব চাইবার কিছু নাই, আপনি একটু থামেন ব্রাদার। বকুল সাহেবকে প্রথমত ধন্যবাদ দিচ্ছি, উনি আমাকে ব্রাদার বলে সম্বোধন করেছেন, মানে আমাকে অত তুচ্ছ তাচ্ছিল্য করেননি, অনেকেই করে আজকাল। যাই হোক, অনেক ধন্যবাদ মিস্টার বকুল। তবে আমি একটা কথা বলি আপনাকে, সব কিছুতেই জবাব চাইবার কিছু নাই, এই কথাটার সঙ্গে না আমি একমত না। আমি কেন জবাব চাইব না? আপনি, আমরা সবাই তো নাগরিক, তাই না? এদেশের নাগরিক না? নাগরিক। যত ঘটনা ঘটবে এবং যদি সেই ঘটনার সঙ্গে ক্ষমতাবান কেউ জড়িত থাকে, সে সরকার হোক, বিরোধী দল হোক, যেই হোক, ক্ষমতাকে প্রশ্ন করতে হবে। আমরা সব কিছুই জবাব চাইব, প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা প্রশ্নের জবাব দিবেন বলেই কিন্তু তারা দায়িত্ব নিয়েছেন। আমি যদি জবাব না চাই, আমি কি করে বুঝবো ওনারা ঠিক করছেন কি ভুল করছেন? একটা ছোট ভুলকে আপনি যদি ইগনোর করে যান, উপেক্ষা করে যান, এটা কিন্তু অনেক বড় বড় অনেক ভুলকে কিন্তু ইনভাইট করবে। কাজে আপনি জবাব চাইবেন, আপনার জবাবটা তাদের হয়তো জানা আছে, তারা জবাব থাকলে দিবে, জানলে দিবে না, তাদের ব্যাপার। কিন্তু তারা তো জানবে যে পাবলিক জবাব চায়। এই জানাটা হলো গুরুত্বপূর্ণ। এই জানাটা তাদেরকে সতর্ক করে তুলবে। আমরা সবসময় চাই যারা আমাদের শাসন ক্ষমতায় থাকবেন ওনারা সতর্ক থাকবেন।